ওকে, গুড ইভিনিং এভরিবডি। তো আজকে আমরা আমাদের এই সেশনের দ্বিতীয় দিনে পৌঁছেছি। আবারও আছে এর পরের সোমবার একই টাইম 8:30। সবাইকে আবারও বলে দেই ইনফরমেশনের জন্য যে যদি কাউকে জয়েন করার টাইমে লিংক না থাকে তাহলে পুরোনো লিংক দিয়েই এটাতে জয়েন করা যাবে। এই প্রোগ্রামের সব লিংকই একই অ্যাকচুয়ালি। তো আজকে আমরা সেকেন্ড ডে প্রোগ্রামটা স্টার্ট করে দিচ্ছি। ম্যাডাম প্লিজ আপনার প্রোগ্রাম শুরু করে দিন। শুভ সন্ধ্যা সবাইকে। আমার ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য, বিশেষত উদ্যোক্তারা যারা এই বক্তৃতার ব্যবস্থা করছেন তাদের সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। এর আগের দিন আমার শরীর খুব অসুস্থ ছিল বলে হয়তো আপনাদের কিছু অসুবিধে হয়েছে। আজকে চেষ্টা করছি যাতে অসুবিধে কিছু না হয় সেটা এনশিওর করতে। আগের দিন যে বক্তব্যটা দিয়ে শেষ করেছিলাম মোটামুটি সেটা দিয়েই আবার শুরু করছি, কারণ তাহলে পরে আমাদের পরে ব্যাপারটা বুঝতে আর একটু সুবিধা হবে। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি, যে অভিনয় বিষয়বস্তু যেটা ব্রহ্মা নাট্যবেদ বা নাট্যশাস্ত্রের আকারে উপস্থাপিত করেছিলেন, সেটার মধ্যে তো অভিনয়ের ব্যাপারটা রয়েছে, নাটকের ব্যাপারটা রয়েছে। এখন আমরা বলি নাটক বা নাটিকা, মোটামুটি এই দুটো শব্দই আমরা ব্যবহার করে থাকি। মোটামুটি একটা ধারণা হয় যে নাটক হচ্ছে বড়, নাটিকা হচ্ছে ছোট, কিন্তু সবকটারই ব্যবহার হচ্ছে অভিনয় বিষয়বস্তু উপস্থাপিত করা। কিন্তু প্রাচীন ভারতে ভাগটা ঠিক এইরকম ছিল না। যাকে আমরা নাটক বলি সেটাকে বলা হতো রূপক। রূপক নামটা আগের দিনও বলেছিলাম, রূপক নামটা এই কারণে যে যারা অভিনয় করছে তাদের ওপর বিভিন্ন চরিত্রের স্বরূপ আরোপ করা হয়। যেমন রামের ভূমিকায় যিনি অভিনয় করছেন, যে অভিনেতা, তাকে আর তখন আমরা মনে রাখি না, তার উপরে রামের স্বরূপ আরোপ করা হয়। তখন রাম এই কথা বললেন, রাম এই কাজ করলেন, এইভাবে আমরা তাকে দেখে থাকি। অভিনয়কালে তিনি আর সেই অভিনেতা থাকেন না, সেই সময়টুকুর জন্য তিনি রাম হয়ে যান, অর্থাৎ তার নিজ স্বরূপে রামের স্বরূপ আরোপিত হয়। আরোপ করা মানে যাকে বলা যায় চাপিয়ে দেওয়া, খুব গোদা বাংলা যাকে বলে চাপিয়ে দেওয়া। এই প্রসঙ্গে কেউ কেউ প্রশ্ন করেছিলেন যে রূপক নামে একটি অলংকার আছে। হ্যাঁ, সেটা আমরা জানি, বাংলাতেও আছে, বেশিরভাগ ভাষাতেই এই অলংকারটার প্রয়োগ রয়েছে। এখন এটা সম্বন্ধে বলা হয় যে এখানে রূপিতের আরোপ হয়। রূপকং রূপিতা রূপাত বিষয়ে নিরাপন্নবে, এই একটা লক্ষণ আমরা পাই। এটা খুব সহজ লক্ষণ। এখন রূপক মানে হচ্ছে সেখানে একটা রূপনের ব্যাপার রয়েছে, রূপিতের ব্যাপার রয়েছে, আরোপের ব্যাপার রয়েছে। আমরা জানি যেখানে একটা তুলনা রয়েছে, একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়, একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুকে তুলনা করা হচ্ছে, সেখানে আমরা উপমেয় এবং উপমান এই পদ দুটো ব্যবহার করি। উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয়, এবং উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয়। আমি যদি কারুকে বলি যে এর মুখখানা চাঁদের মতো, তাহলে তার মুখ হচ্ছে তার সেখানে উপমেয়, এবং চাঁদ হচ্ছে উপমান, এবং সেখানে এই দুটোর মধ্যে সাদৃশ্য দেখানো হচ্ছে। রূপক যে অলংকার, সেখানে যেটা রূপিত অর্থাৎ যেটা আরোপিত হচ্ছে, সেটি বিষয় বা উপমেয়ের উপরে আরোপিত হয় এমন বিষয় যেটা নিরপন্ন, সেই বিষয়টিকে কিন্তু সেখানে নাকচ করে দেওয়া হচ্ছে না। এক্ষুনি বললাম মুখখানা চাঁদের মতো, সেটা না বলে যদি আমি বলি চাঁদ মুখ বা মুখখানা চাঁদ, এরকম যদি বলি, মুখটা কিন্তু মুখই থাকছে, কিন্তু অথচ আমরা বলছি মুখটা হলো চাঁদ।
সেখানে বিষয়টাকে আমরা নাকচ করে দিচ্ছি না, যেটা আমরা বলতে পারতাম যে এটা মুখ নয়, এটা চাঁদ, সেরকম অলঙ্কারও হয়, কিন্তু সেটা এখানে আলোচ্য বিষয় না। এখানে রূপক অলঙ্কারে যেটা হয় যে মুখও রইলো, চাঁদও রইলো, এবং দুটোকে সেখানে এক বলে দেখানো হলো। কিন্তু বাস্তবিক মুখ তো আলাদা, চাঁদ আলাদা, কিন্তু তা সত্ত্বেও আমরা এটা মেনে নিতে আমাদের কোনো সমস্যা হয় না। আমরা ছোটবেলায় ছড়াতেও শুনেছি, চাঁদ মুখেতে রোদ পড়েছে ডালিম ফেটে পড়ে, সেখানেও এই ধরনের একটা আরোপের ব্যাপার থাকে। তাহলে এখানে যেরকম হচ্ছে একটা উপমেয়ের উপর উপমানের স্বরূপের আরোপ হচ্ছে, তেমনি এখানেও আমরা দেখছি অভিনেতার স্বরূপের উপরে সেই চরিত্রের স্বরূপ আরোপ করা হচ্ছে। ভবিষ্যতে সুযোগ পেলে নিয়ে আরো আলোচনা করা যাবে। আপাতত যেটুকু বলছি যে এই প্রসঙ্গে আরেকটা রূপকের কথা আমাকে কেউ বলেছেন আলোচনা করতে, সেটা হচ্ছে একটা বিশেষ ধরনের নাট্য সৃষ্টি, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যালিগরিক্যাল ড্রামা। সেখানে কতগুলি ভাব, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন, সেগুলো বিভিন্ন চরিত্র রূপে দেখা দেয়। যেমন কৃষ্ণ মিশ্রের প্রবোধ চন্দ্রোদয় নাটকে বিভিন্ন ভাব বিভিন্ন চরিত্র রূপে দেখা দেয়। এই বিষয়টি নিয়ে এখন আর বেশি বাক্য ব্যয় করতে চাইছি না, এই নিয়েই হয়তো একটা বক্তৃতা রাখা যেতে পারে, পরে সম্ভব হলে এখানে ফিরে আসা যাবে। এখন আগেই বললাম যে নাটক আর নাটিকা এটা আমরা এখন বলি, কিন্তু ভরতের সময় থেকে যেটা হচ্ছে 10 রকমের রূপকের কথা তিনি বলেছেন। এর আগেও বলেছি, ধনঞ্জয়ের একটা বই আছে দশরূপক, সেখানে অবশ্যই দশরূপকের কথা বলা হয়েছে। সাধারণভাবে রূপক 10টি বলেই স্বীকার করা হয়। এই 10টি হলো নাটক, প্রকরণ, হান, ব্যয়োগ, সমবকার, ডিম, অঙ্ক বা উৎসৃষ্টিকাঙ্ক, ইহামৃগ, বিথি এবং প্রহসন। এগুলির মধ্যে তফাৎ কি? এটা বলা হয়েছে যে বস্তু, নেতা, রসস তেষাং ভেদক। এই 10টার মধ্যে ভেদ কি দিয়ে হয়? বস্তু, নেতা এবং রস। বস্তু মানে এই অভিনয় যে বস্তুটা, তার ওই অভিনয় যে বিষয়টা, তার যে বস্তু, তার যে প্লট, অর্থাৎ নাটকের প্লট, সেটা বিভিন্ন রূপকে বিভিন্ন রকমের হয়। নেতা হচ্ছে নায়ক, নায়কও নানা রকমের হয়। এবং রসটা তো আমরা বুঝতে পারি, যেটা আমরা যে উপভোগ্য বিষয়টা আমরা অভিনয় বস্তু থেকে পাচ্ছি, সেই রসেরও তো অনেক পরিবর্তন হয়। একরকমের রস সব রূপক থেকে পাই না, বা সব কাব্য থেকে পাই না, বা সব রকম উপভোগ একরকম হয় না, সোজা কথা। এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব, এখন সংক্ষেপে এগিয়ে যাচ্ছি। এছাড়াও উপরূপক বলে একটা বস্তু স্বীকার করা হয়েছে, যদিও সমস্ত শাস্ত্রকারেরাই কিন্তু সবকটা উপরূপক স্বীকার করেন না, অথবা উপরূপকই স্বীকার করেন না। এগুলোর একটা তালিকা দেয়া যেতে পারে: নাটিকা, ত্রোটক, গোষ্ঠী, ষট্টক, নাট্যরাসক, প্রস্থান, উল্লাপ্য, কাব্য, প্রেক্ষণ, রাসক, সংলাপক, শ্রীগদিত, শিল্পক, বিলাসিকা, দুর্মল্লিকা, প্রকরণী, হল্লিশ, হানিকা। এগুলো 18টা হলো। হ্যাঁ, 18টা অনেকেই স্বীকার করেছেন, কিন্তু এই 18টাই স্বীকার করেছেন এমন কোনো স্থিরতা নেই। উপরূপকের আলোচনা পরে করা যাবে কিনা জানি না, রূপকের আলোচনা তো অবশ্যই করতে হবে। আগের দিন বলেছিলাম যে 4টি বৃত্তি এই নাট্য রচনায় সংযোজন করা হয়েছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রথমে 3টি বৃত্তি সংযোজন করা হয়েছিল। ভারতী, যেটা হলো বাক প্রধান, সাত্যতী, যেখানে সত্য প্রধান, আরভটি, যেখানে অঙ্গভঙ্গি ইত্যাদি প্রধান। এগুলো আগের দিন
মানে সোৎসাহ নিরলস ব্যাপার, কায়িক বৃত্তি, এগুলো আগের দিন আমরা আলোচনা করেছি। এখন এই তিনটি প্রথমে নাটকে অভিনয়ে সংযোজন করা হয়েছিল অভিনয় বিষয়ে, কিন্তু পরবর্তীকালে ব্রহ্মা বললেন যে এটা একটু একপেশে হয়ে যাচ্ছে, সেই জন্যে এর সঙ্গে কৈশিকী বৃত্তি যোগ করতে হবে। কৈশিকী বৃত্তিতে কতগুলো এমন বৈশিষ্ট্য আছে যেগুলো এই তিনটি বৃত্তিতে নেই, এবং এই কৈশিকী বৃত্তি সংযোজন করলে অভিনয়ের জন্যে শুধু ভরতের পুত্র, যাদের বলা হয়েছে ভরতের পুত্র বা শিষ্য, অর্থাৎ অভিনেতা, পুরুষ অভিনেতা হলে চলবে না, সেখানে নারীরও প্রয়োজন। এই কারণে অপ্সরাদেরও সেখানে অভিনয় বিষয় উপস্থাপিত করার জন্য আহ্বান করা হয়েছিল। এখন শৃঙ্গার রস, অর্থাৎ যেখানে প্রেমের কথা বলা হচ্ছে, সেই শৃঙ্গার রস প্রধান হচ্ছে যেখানে, এবং তার থেকে উৎপন্ন যা কিছু সমস্ত কিছু প্রয়োজন হয় এই কৈশিকী বৃত্তিতে। সেখানে লাগে নৃত্য, অঙ্গরাগ বিশিষ্ট, রসভাব ক্রিয়াত্মক, ললিত বেশভূষাদি সম্পন্ন শৃঙ্গার রস। অঙ্গরাগ আমরা জানি যাকে মেকআপ বলা হয়। রসভাব ক্রিয়া অর্থাৎ রস যেটা একদম চূড়ান্ত উপভোগের জায়গা, ভাব হচ্ছে তার পরবর্তী যে স্টেজ, এটা খুব সংক্ষেপে বলছি, এগুলো পরে অনেক আলোচনা স্কোপ আছে, এবং ক্রিয়া যেটা হলো অঙ্গ সঞ্চালন ইত্যাদি, ললিত বেশভূষাদি, সেখানে সাজ পোশাকও সেই রকম হবে। যেখানে যুদ্ধের নাটক অভিনয় করা হচ্ছে সেখানে অবশ্যই চরিত্র যারা, তারা সেই রকম বেশভূষা করবেন, এবং যেখানে প্রেমের কথা বলা হচ্ছে সেখানে তারা সেই রকম কোমল বেশভূষা ধারণ করবেন। এবং সেখানে থাকবে নৃত্য। নৃত্য মানে দন্তন্বয় রি তয়ে তয়, আমরা যাকে বলি নৃত্য, নৃত্য দন্তন্বয় রি এবং তয় জফলা, সেটা নয়, সেটা আরেক ধরনের নাচ। এখানে নাচের কথাই বলা হচ্ছে। নৃত্য ধাতু থেকে দুটোই নিষ্পন্ন হয়েছে। নৃত্য অর্থাৎ যেটা তয়ে তয়, সেটা হলো অভিনবগুপ্ত সেটাকে বলেছেন যে এটা নর্তন, নৃত্য বা নর্তন, এটা হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিলাসযুক্ত প্রক্ষেপণ। নাচতে গেলে কি হয়, হাত পাগুলোর নানান রকম ভঙ্গি করতে হয়, তো এই নৃত্য যেটা, সেখানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বিলাসযুক্ত, এর প্রক্ষেপণ হবে বিলাসযুক্ত, অর্থাৎ খুব যাকে বলা যায় সেই শৃঙ্গার রস বা প্রেম উদ্ভূত করতে পারে, এই ধরনের নাচ করতে হবে। নৃত্যম নর্তনম নৃত্যম গাত্রানাম অঙ্গোপাঙ্গানাম বিলাসেন ক্ষেপ বলেছেন অভিনব। ধনঞ্জয় বলেছেন তাল লয়াশ্রিত নাচই নৃত্য, নৃত্যম তাল লয়াশ্রয়, অর্থাৎ সেখানে তাল লয় অনুসারে নাচ হবে, আর অন্য কিছুর কথা তারা বলেন। কিন্তু নাচের মধ্যে আমরা দেখেছি তো যে সেখানেও অনেক ভাব প্রকাশ করা হয়, সেটাও তো এক ধরনের অভিনয়, এবং নাচের অভিনয়ের কথাও আমরা পরে আসবো। নৃত্য পরিবেশিত হতো রাজার অভিষেক, ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ, নগর প্রবেশ, গৃহপ্রবেশ, পুত্র জন্ম, এইসব ঘটনা উপলক্ষে। আর নৃত্য সেটি হলো এমন ধরনের নাচ যেটা হলো ভাবাদি ব্যঞ্জনাযুক্ত, অন্য ভাবাশ্রয়ং নৃত্যম বা রসভাব ব্যঞ্জনাদিযুক্তং নৃত্যম ইতির্যতে। অর্থাৎ যেরকম আমরা নৃত্যনাট্য দেখি বা যে ধরনের নাচ আমরা ক্লাসিক্যাল ডান্সের মধ্যে দেখি, আমরা ভরতনাট্যম, ওড়িশি ইত্যাদি নাচের মধ্যে যেরকম দেখি, সেখানে ভাব
ব্যক্ত করার একটা প্রচেষ্টা রয়েছে, সেটা হলো নৃত্য। সেখানে যেন একটা গল্প বলা হচ্ছে, একটা ভাব, একটা রস প্রকাশ করা হচ্ছে। এই ধরনের নাচ হতো রাজসভায়। একটা হলো অনুষ্ঠান উৎসবের নাচ, আর একটা হলো রাজসভায় হতো, অর্থাৎ রাজসভা যেটা এখন আমরা অডিটোরিয়ামে বসে দেখি। এখন তো রাজসভা নেই, তো ওখানে রাজসভায় রাজা তো থাকতেনই, আরো অনেক বিদগ্ধজন থাকতেন, তারা এই সবগুলো দেখতেন এবং সেটা উপভোগ করতেন। এই ধরনের নাচ সেই জন্য রাজসভায় যেটা হতো সেটা হলো এখন যে নাচটা আমরা মোটামুটি বলি ক্লাসিক্যাল নৃত্য, বা আমরা যেটা নৃত্যনাট্য দেখি, বা যেটা হলে স্টেজের উপরে হয়। এখন এই যে দুরকম নাচ বললাম, নৃত্য এবং নৃত্য, এদের আবার দুটো করে প্রকার আছে, প্রত্যেকেরই দুটো করে প্রকার আছে। এগুলো কি? একটা হলো তাণ্ডব, আর একটা হলো লাস্য। তাণ্ডবের কথা আমরা জানি, কারণ শিব যে তাণ্ডব নৃত্য করেন আমরা জানি, সেটা বহুবার আমরা নানান ভাবে পড়েছি, গ্রন্থে, কাব্যে। উপরন্তু এই তাণ্ডবের সম্বন্ধে বলা হচ্ছে এটা হলো উদ্ধত নৃত্য। এটি প্রধানত পুরুষের জন্য। এই নৃত্যের আবিষ্কার করেছিলেন স্বয়ং মহাদেব, কারণ আমরা জানি তাণ্ডব নৃত্য তিনিই করে থাকেন। যখন তিনি সেই সত্যিকারের তাণ্ডব নৃত্য করেন তখন পৃথিবী ধ্বংস হয়ে যায়, সৃষ্টি ধ্বংস হয়ে যায়, কিন্তু অভিনয়ের সময় বা নাচের সময় যেটা করা হয় সেটা পুরুষের উদ্ধত ভঙ্গিমার নাচ, বা ম্যানলি, ম্যাসকুলিন, ম্যাচো ডান্স। মহাদেবী হচ্ছে নৃত্য এবং নাট্যের দেবতা। তো তাণ্ডব নৃত্য তো আমরা সবাই দেখেছি, নাচ দেখতে গেলে তাণ্ডব নৃত্যে দেখার সুযোগ আমাদের হয়। এর বিস্তারিত আলোচনা এখানে করছি না। তবে এই নৃত্যের নাম তাণ্ডব কেন? এই নাম হচ্ছে তন্ডুর নাম থেকে। তন্ডু কে? তন্ডু হচ্ছেন, তার নাম একটা ভরতপুত্রদের যে নাম তালিকা পাচ্ছি তার মধ্যে আমরা তন্ডুর নাম পাচ্ছি, কিন্তু নাট্য দর্পণে বলা হয়েছে যে তন্ডু হলেন মহাদেবের অনুচরদের মধ্যে প্রধান, গণাগ্রগণ্য। মহাদেবের অনুচরদের বলা হয় গণ, তাদের মধ্যে অগ্রগণ্য হচ্ছেন তন্ডু। অতএব তিনি মহাদেবের প্রিয় পাত্র, মহাদেবের ডান হাত বলতে গেলে। মহাদেব তার অনুচরদের মধ্যে তন্ডুকেই তার আবিষ্কৃত উদ্ধত নৃত্য শিক্ষা দিয়েছে। এবং তন্ডুই এই নৃত্য সাধারণে প্রচলিত করে। তার নামানুসারেই এই নাম নৃত্যের নাম হলো তাণ্ডব, তন্ডু থেকে তাণ্ডব। আর লাস্য নৃত্য, এই নৃত্যটা হলো নারীদের জন্য। এর আবিষ্কর্ত্রী স্বয়ং পার্বতী। এই নৃত্য নারীদের জন্য, এটা মধুর এবং ললিত নৃত্য। মধুরোদ্ধত ভেদেন তদ্বয়ং দ্বিবিধং পুনঃ লাস্য তাণ্ডব রূপেণ নাটকাদ্যুপকারক। নাচের সঙ্গে তো শুধু নাচ হলে তো চলবে না, নাচের সঙ্গে তার একটা মিউজিক দরকার, ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক দরকার। সেটার কথাও কিন্তু বলা হয়েছে নাট্যশাস্ত্রে, এবং তার ব্যবস্থাও ব্রহ্মাই করেছেন। তিনি কি করলেন? তিনি স্বশিষ্য স্বাতি এবং নারদ ও গন্ধর্বগণকে নিযুক্ত করলেন এখানে গানযোগ করতে। স্বাতি, স্বাতি দন্ত সর্বফলা আকার তয়রস্যই, তিনি ছিলেন জনৈক ঋষি। এর অন্যত্র উল্লেখ পাওয়া যায় পুরাণে, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, বায়ু পুরাণ, এসব জায়গাতে স্বাতির উল্লেখ পাওয়া যায়। তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন। অভিনব বলেছেন, স্বাতি বর্ষাকালে জলধারা পদ্মপত্রে পতিত হয়ে যে নানা রকম ধ্বনিতে ও বর্ণে অনুরণিত হয়, তার অনুকরণে বাদ্যযন্ত্র তৈরি করেন। সেই বাদ্যযন্ত্রের নাম পুষ্কর।
তো বর্ষাকালে বৃষ্টির জলটা যখন পড়ে, শুধু পদ্মপত্রে কেন, অনেক জায়গাতেই পড়তে পারে, কিন্তু এখানে পদ্মপত্রের কথাই অভিনব বলেছেন। তো আমরা জানি যে জলের ফোঁটা যখন পড়ে এক এক সময় এক এক রকম আওয়াজ হয়। হ্যাঁ, এর সম্বন্ধে নানান জায়গাতেই একটু এর বর্ণনা রয়েছে। বর্ষার জল বিভিন্ন জায়গায় পড়লে কিরকম আওয়াজ হয়। আমরা জানি টিনের চালের ওপর বর্ষার জল পড়লে কিরকম আওয়াজ হয়, একটা একরকম যে ধরনের আওয়াজ হয়। পুকুরের জলে পড়লে আওয়াজটা সেরকম হয় না। আর পাতায়, গাছের পাতায় যখন পড়ে তখনও তো একটা ভিন্ন রকম আওয়াজ হয়। তো সাথী এই বর্ষাকালে জলধারা পদ্মপত্রে পড়ে যে নানা রকমের যে ধ্বনি হয়, ধ্বনির তো নানা রকম ফের আছে। এক্ষুনি যে বললাম যে টিনের চালে পড়লে একরকম হয়, পুকুরের জলে পড়লে একরকম হয়, গাছের পাতায় পড়লে একরকম হয়। একেবারে খুব সূক্ষ্মভাবে পদ্মপত্রে বিভিন্ন ভাবে জল পড়লে যেরকম শুনতে লাগে, সেটার উনি একটা তার থেকে বাদ্যযন্ত্র আবিষ্কার করলেন। এই বাদ্যযন্ত্রে নানা রকমের ধ্বনি এবং নানা রকমের বর্ণ, বর্ণ বলতে রং নয়, বর্ণ বলতে এই যে শব্দ হচ্ছে, এই যে ধ্বনি হচ্ছে, এর যে নানা ভ্যারিয়েশন, সেইগুলো সমস্ত তিনি ধরেছিলেন পুষ্কর নামে বাদ্যযন্ত্রে। এবং পুষ্কর একটাই বাদ্যযন্ত্র না, ত্রিপুষ্কর। ত্রিপুষ্কর হলো মৃদঙ্গ, প্রণব এবং দর্দুর। এগুলো প্রধানত হচ্ছে কি, যাকে আমরা বলি পারকাশন ইনস্ট্রুমেন্ট বা আতদ্য, যাকে নাট্যশাস্ত্র বলেছে। এই ধরনের বাদ্যে এগুলোকে ভাণ্ড বলা হয়। এখানে ভাণ্ড কথাটা ব্যবহার করা হয়েছে, সাথীকে ভাণ্ড বাজানোর জন্য অনুরোধ করা হয়েছিল। নারদ মুনি সঙ্গীতজ্ঞ ছিলেন, সে তো আমরা সবাই জানি। আর গন্ধর্বদের মধ্যে তুম্বুরুও সঙ্গীতজ্ঞ ছিলেন। নারদ আর গন্ধর্ব বলতে এখানে প্রধানত তুম্বুরু, আর বাকি গন্ধর্বরা গ্রুপের মধ্যে ছিল। বিশেষ করে নারদ এবং তুম্বুরুকে বলা হয়েছিল গানযোগ যোগে নিযুক্ত করতে, তাদের নিযুক্ত হতে বলা হয়েছিল। অভিনব বলছেন গানযোগ বলতে শুধু কণ্ঠসঙ্গীত নয়, অন্যান্য বাদ্যযন্ত্র যেমন তন্ত্রী বাদ্য, যাকে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বলে, সুশির, উইন্ড ইনস্ট্রুমেন্ট, বাঁশি টাশি ইত্যাদি, এইগুলিকেও বোঝানো হচ্ছে। তার মানে তারা নৃত্য এবং নৃত্যের সঙ্গে শুধু বাজনা গান গাইছেন তা না, গানও গাইছেন, বাজনাও বাজাচ্ছেন। নানা রকমের বাজনার কথা রয়েছে, সেগুলোর প্রসঙ্গ এখন আসবে কিনা জানি না, পরে আমরা সেগুলো সম্বন্ধে আলোচনা। এখন গেল নৃত্য এবং নৃত্যের কথা। আরেকটা প্রসঙ্গ এখানে আসে, যেটা হলো নাট্য। কারণ শাস্ত্রের নামই নাট্যশাস্ত্র। ধনঞ্জয় বলেছেন অবস্থানুকৃতির নাট্য, অর্থাৎ বাস্তব অবস্থার অনুকরণই হচ্ছে নাট্য। আমরা অভিনয়ের মধ্যে দেখি, নাটকই বলছি এখন, আমাদের বাংলাতেই যেহেতু বলছি, নাটকে আমরা দেখি বাস্তব অবস্থায় যা যা হতে পারত সেইগুলো অভিনয় করে দেখানো হচ্ছে, অনুকরণ করে দেখানো হচ্ছে। এই হলো নাট্য। তাহলে এই যে তিনটে বস্তু যেগুলো অভিনয়ের জন্য দরকার, নাট্যশাস্ত্রের প্রয়োগের জন্য দরকার, নৃত্য এবং নাট্য, এই তিনটের সম্বন্ধে এই সব কথাগুলো বলা হয়েছে। এগুলো একটু নিরস হয়তো, কিন্তু এগুলো নাট্যশাস্ত্রের সূচনায় এগুলো জানলে পরে সুবিধা হবে। এই প্রসঙ্গে আমি বলি যে এই যে নাটকের নানা রকমের ভেদের কথা বললাম এবং এই যে রূপের আরোপের কথা বললাম, এই জিনিসটা সম্বন্ধে বিস্তারিত অনেক আলোচনা রয়েছে। কি করে মানুষে ওই অভিনেতাকে ওই চরিত্র বলে ধরে নেয়। আমরা যখন অভিনয় দেখি, আমরা তো ধরেই নিই ওই লোকটা আসলে অমুক, তাতে করে আমাদের কোনো অসুবিধা হয় না, কোনো বাধা পাই না। সাজ পোশাক সেরকম হয়, অভিনয় সেরকম হয়, কিন্তু এটা কেন হয়?
এর সম্বন্ধে অনেক আলোচনা রয়েছে। কেন আমরা তখন ওই মানুষটিকে ওই মানুষ বলে বুঝতে পারি না, কেন আমরা একটি বিশেষ চরিত্র বলে তাকে ধরে নিই। এবং এই যে আলোচনা, এই আলোচনাটা বিস্তারিতভাবে আমাদের সংস্কৃতের নাট্যশাস্ত্রের বিভিন্ন গ্রন্থে, নাট্যশাস্ত্র এবং অলঙ্কার শাস্ত্রে বিভিন্ন গ্রন্থে খুব বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং এটা পাশ্চাত্য যে সমস্ত গ্রন্থ আছে সেখানেও কিন্তু এইটা বিশেষভাবে রয়েছে। এখানে যেমন বলতে পারি যে অ্যারিস্টটল যেটা বলেছিলেন, এটা অনেকেই অনেকদিন পর্যন্ত অনেকেই গ্রহণ করেছেন এবং সেটা সম্বন্ধে নানা রকমের মতভেদ রয়েছে। সাসপেনশন অফ ডিসবিলিফ, কিছুক্ষণের জন্য তার যে সংশয় বা অবিশ্বাস সেটা বন্ধ হয়ে যায়, সেটা সাসপেন্ড করে দেওয়া হয়। অর্থাৎ তার যে এখানে অবিশ্বাস যেটা, যে এই ব্যক্তি এই চরিত্র নয়, এই যে চরিত্রের অভিনয় করছে এই ব্যক্তি সে নয়, এটা ক্ষণস্থায়ী। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই স্টেজের মায়া বিচরণ করছে, সেখানে সে কিন্তু ভুলে যাচ্ছে যে এই অভিনেতা ওই বিশেষ চরিত্রটি নয়। যেমন রামের ভূমিকায় যিনি অভিনয় করছেন তিনি রাম নন, তিনি হলেন অন্য লোক। এই যে চরিত্র, তার সম্বন্ধে যে অবিশ্বাস, না দূর এটা তো রাম নয়, এ তো অমুক, এক্ষুনি দেখে এলাম মেকআপ লাগাচ্ছে, এই ভাবনাটা কিন্তু তখন আর থাকে না। এটা আপনারা যারা অভিনয় দেখতে ভালোবাসেন তারা নিশ্চয়ই বহুবার দেখে থাকবেন, এই অনুভূতিটা তাদের নিশ্চয়ই হয়ে থাকবে। এটা এই নিয়ে আবার পরে একটা আলোচনায় আসবো। কিন্তু এখন যে প্রসঙ্গটা আসছি সেটা হচ্ছে যে নাট্যশাস্ত্রের প্রয়োজন কি। এর আগে আমরা দেখেছিলাম কেন নাট্যশাস্ত্র সৃষ্টি করা হয়েছিল। সেখানে একটা বিনোদনের ব্যাপার ছিল, দেবতারা চেয়েছিলেন। কিন্তু সব শাস্ত্রগ্রন্থের শুরুতেই বলা হয় সেই শাস্ত্রের কি প্রয়োজন, এই শাস্ত্রটা রচনা করা হলো কেন। যে কোনো রকম একটা বই লিখলেই তাকে কৈফিয়ত দিতে হতো, অন্তত আমাদের দেশে, যে এই বইটা কেন লেখা হলো। এখন অবশ্য সে প্রশ্ন ওঠে না, কারণ বই প্রচুর লেখা হয়, ছাপা হয়। কিন্তু তখন এই সব শাস্ত্র গ্রন্থগুলো কেন লেখা হতো, প্রত্যেকটা শাস্ত্র গ্রন্থে সেই ব্যাখ্যা একটা গোড়াতে দেওয়া থাকতো। কারণ কোনো একটা কারণ না থাকলে কেউ কোনো কাজে প্রবৃত্ত হয় না। আর নাট্যের সম্বন্ধে আমরা যেটা জানি, নাট্যটা তো একজন লিখছেন, একজন রচনা করছেন, কেউ কেউ অভিনয় করছেন, কেউ কেউ সেখানে গান করছেন, কেউ সাজিয়ে দিচ্ছেন, কেউ স্টেজ সাজাচ্ছেন, এতগুলো কাজ করছে। তো সেই লোকগুলো কেন করছে, তারা কেন প্রবর্তিত হচ্ছে, এবং যারা আসছে তারাই বা কেন দেখতে আসছে। তাহলে নাট্যের কিছু কিছু প্রয়োজন নিশ্চয়ই আছে। সে প্রয়োজনগুলো কি? তো আমরা তো জানি 4টি পুরুষার্থ রয়েছে। প্রথমেই যেটা নিয়ে কথা হয়েছিল, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এখন নাট্য কিন্তু প্রকারান্তরে সবকটিরই আধার। কখনো ধর্ম, কখনো ক্রীড়া বা বিনোদন, কখনো কখনো সম, বা যেটাকে বলা যায় নির্বেদ, শান্তির ভাব, সেখানে কোনো ভিগারাস কোনো অনুভূতি হচ্ছে না। কখনো হাস্য, কখনো যুদ্ধ, কখনো কাম, এইসব নাট্যের মধ্যে পাওয়া যায়। এখানে বলা হয়েছে যে যার যেরকম প্রয়োজন সে সেইভাবেই নাট্যের থেকে সেই পুরুষার্থটি লাভ করে থাকে। क्वचित् धर्म, क्वचित् क्रीडा, क्वचित् अर्थ, क्वचित् शम, क्वचित् हास्यं, क्वचित् युद्धं, क्वचित् काम, क्वचित् वध। धर्मो धर्म प्रवृत्तानां, कामो कामोपसेविनां,
নিগ্রহ দুর্বিনীতানাং বিনীতানাং দমক্রিয়া ক্লীবানাং ধাস্য জনম উৎসাহ শূরমানিনাম অবুধানাং বিবোধশ্চ বৈদুষ্যং বিদুষামপি ঈশ্বরানাং বিলাসশ্চ স্থৈর্যং দুঃখাদিতস্য চ অর্থোপজীবিনাং অর্থ ধৃতিরুদ্বিগ্ন চেতসা নানা ভাবোপসম্পন্নং নানা প্রস্থান্তরাত্মকং লোকবৃত্তানুকরণং নাট্যমেতন মায়া কৃতম। ব্রহ্মা বলছেন যে এই নাট্য আমি সৃষ্টি করলাম, যেটা লোকবৃত্তের অনুকরণ, বাস্তব জগতে যা ঘটছে তারই অনুকরণ আমি এখানে উপস্থাপিত করলাম। এবং সেটাতে করে কি হবে, সেখানে যে ধর্মপরায়ণ ব্যক্তি তার কাছে সে পাচ্ছে ধর্মের প্রকাশ ঘটছে নাট্য থেকে। যেমন অনেক গ্রন্থে বলা হয়েছে যে এরকম শিক্ষা হয় যে রামাদিবত বর্তিতব্যং না রাবণাদিবত, যে চরিত্রের সব জীবনাবলী দেখে মনে হচ্ছে রামের মতো আচরণ করা উচিত, রাবণের মতো নয়। বা কোথাও হচ্ছে যে কামার্থী তার কাছে নাট্য হচ্ছে কামের। কাম মানে আমাদের যে সমস্ত কামনা বাসনা আছে সেগুলোই কাম। আমরা নাটক দেখতে যাই আনন্দের জন্য, আনন্দ পাবার জন্য, বিনোদনের জন্য। যারা কামার্থী তারা এই বিনোদনটা পায় ওখান থেকে। এই হলো নাট্যের বৈশিষ্ট্য। যে দুর্বিনীত বা উদ্ধত ব্যক্তি রয়েছে সে যদি নাট্যে অংশগ্রহণ করে বা নাটক যদি দেখে সে তাহলে সেখান থেকে দেখে যে এই রকম ব্যবহার করলে এই দুর্বিনীত বা উদ্ধত ব্যক্তি কিরকম ভাবে দণ্ড প্রাপ্ত হচ্ছে, তখন সে নিজেকে হয়তো সংযত করবে। এবং বিনীত ব্যক্তি আরো বেশি আত্মদমন করবে, অর্থাৎ নিজের ইচ্ছা অপরের ওপর চাপিয়ে দেবার যদি বা তার কোনো বাসনা হয় সে সেটা আর করবে না। এই শাস্ত্র অধ্যয়ন করলে অশক্ত ব্যক্তি, দুর্বল ব্যক্তির মধ্যে বীরত্ব জন্মায়। যে নিজেকে বীর মনে করে সে আরো উৎসাহিত বোধ করে। অজ্ঞানী যে সে জ্ঞান লাভ করে, জ্ঞানী জ্ঞানের উৎকর্ষ হয়। ঐশ্বর্যশালী ব্যক্তি বিলাস, অর্থাৎ সেখানে একটা বেশ আনন্দ হলো, মজা হলো, দেখলাম নাচ টাচ দেখলাম, গান টান শুনলাম। দুঃখার্থের মধ্যে স্থৈর্য আসে, যে খালি টাকা কামায়, অর্থ উপার্জন করে, যে সে আবার অর্থ লাভের উপায় ওখান থেকে পেয়ে যায়, কি করে জানি না, আমি কখনো পাইনি। নানা অবস্থার প্রকাশ এর মধ্যে ঘটে। এবং সবচেয়ে বড় কথা, লোকবৃত্ত অর্থাৎ লৌকিক ব্যবহারের অনুকরণও এখানে হয়ে থাকে। আমরা যাকে বলে লোক ব্যবহার অর্থাৎ সামাজিক যা কিছু আচরণ সেগুলোও আমরা এখান থেকে নাট্য থেকে পেয়ে থাকি। নাট্য কি শেখায় আমাদের? শুধু যে আমাদের এইসব ধর্ম অর্থ কামমোক্ষ এরকম ভাবে দিচ্ছে তা নয়, নাট্য সেখানে আমাদের শিক্ষা দিচ্ছে যে লোক সমাজে এই হয়, বা এরকম হলে তুমি এই রকম কাজ করতে পারো, বা এইভাবে লোকের সঙ্গে আচরণ করতে হবে, এইগুলো আমরা সেখান থেকে পেয়ে যাই। নাট্যে যে সমস্ত চরিত্র পাওয়া যায় তাদের গুণ অনুসারে, গুণ এবং অগুণ দোষ গুণ অনুসারে তাদের ভাগ করা হয় উত্তম, মধ্যম এবং অধম পাত্র, অথবা উত্তমা, মধ্যমা এবং অধবা প্রকৃতি। এই চরিত্রগুলি বাস্তবেরই অনুরূপ হয়, সেই জন্য বাস্তবে উত্তম, মধ্যম ও অধম চরিত্রের বা প্রকৃতির মানুষেরা সকলেই যা যা কাজ করে সব আমরা এখানে দেখতে পাই। এখন এই কারণে লোকবৃত্ত যেখানে মানুষের শিক্ষা করছে, এই উত্তম, মধ্যম, অধম চরিত্রগুলি দেখছে, সেখানে আর কি হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে যা কিছু মানুষের পক্ষে উপকারী সেগুলি সমস্তই কিন্তু
নাট্য থেকে পাওয়া যায়। সেখানে ধর্ম, যশ, আয়ু এগুলির উপকার হচ্ছে, এগুলির এগুলির হিত কি করে হবে আমরা জানতে পাচ্ছি। বুদ্ধির বর্ধন হচ্ছে, বুদ্ধি বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষের প্রতি উপদেশের আকর হবে এই নাট্য। আমরা আগে বলতাম যে বই পড়ে অনেক কিছু শেখা যায়, গল্পের বই পড়েও অনেক কিছু শেখা যায়, তো সেই রকম কথাই মোটামুটি এখানে বলা হচ্ছে। এবং পরিষ্কার একটা কথা বলছেন ভরত, না তৎ জ্ঞানং না তৎ শিল্পং না সা বিদ্যা না সা কলা না সো যোগ না তৎ কর্ম নাট্যেস্মিন জ্ঞান না দৃশ্যতে। সেই জ্ঞান, সেই শিল্প, সেই বিদ্যা, সেই কলা, সেই যোগ বা সেই কর্ম এমন নেই যা কিনা নাট্যে দেখা যায় না। অর্থাৎ নাট্যের মধ্যে সবকিছু আছে, যা কিছু আমরা প্রত্যাশা করতে পারি সবকিছুই কিন্তু আমাদের নাট্যের মধ্যে পাওয়া যায়। এবং সেজন্য সবসময় আমাদের শাস্ত্রগ্রন্থ পড়তে হবে এমন নয়। এই হলো মোটামুটি নাট্যের মধ্যে উপাদেয় বস্তু যা কিছু, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এগুলো সব মানুষের কাছে এগুলি উপকারী হচ্ছে। এই নাট্য চর্চা করা বা পাঠ করা, সেই জন্য নাট্যের এখানে প্রয়োজন। এই হলো নাট্যের প্রয়োজন। এবং এখানে শুধু যে মানুষের বা দেবতার কথা বলা হচ্ছে তা নয়, এখানে বলা হচ্ছে দেবতা, অসুর, রাজা, আত্মীয় স্বজন, ব্রহ্মর্ষি ইত্যাদি বিভিন্ন যত রকমের লোক আছে, তাদের সকলেরই নাট্য জানতে হবে। এই সংসারে সুখ দুঃখ সমন্বিত এই যে স্বভাব, অঙ্গ প্রভৃতি অভিনয়ের দ্বারা যুক্ত হয়েছে, এটাকেই আমরা নাট্য বলি। বাস্তব জগতে বাস্তব জগৎ হচ্ছে লৌকিক সুখ দুঃখময়। আমাদের যেসব ঘটনা বা অনুভূতি, সেগুলো অভিনয়ের দ্বারা আমাদের সামনে এনে প্রকাশ করা হয়, এবং তার মধ্যে দিয়ে আমরা ভালো মন্দটা জানতে পারি, ভালো মন্দটা বুঝতে পারি, শিখতে পারি এবং চর্চা করতে পারি। এই সব কারণে নাট্যের প্রয়োজন আছে, এই কথা বলা হচ্ছে। অতএব সংসারে বেদ, বিদ্যা, ইতিহাসের আখ্যানের পরিকল্পনা করে যা, এবং যা সাধারণের বিনোদন করে, তাই হলো নাট্য। শ্রুতি, স্মৃতি, সদাচার এবং অবশিষ্ট সমস্ত অর্থের পরিকল্প ও বিনোদনের হেতু সংসারে নাট্য। তার মানে নাট্য বিশেষ করে সব মানুষ কেন, সব রকম প্রাণীরই উপকারে লাগতে পারে। কারণ দেবতাদের কথাও বলা হচ্ছে। তাছাড়া বেদ, ইতিহাস ইত্যাদি যে সমস্ত শাস্ত্রগ্রন্থ আমাদের রয়েছে, সেগুলো সব পাঠ করে, সেগুলো চর্চা করে আমরা যা শিখতে পারি, সেগুলো আমরা নাট্যের মধ্যে দিয়েও আমরা পাই। এই জন্য নাট্যের প্রয়োজনীয়তা রয়েছে। একদিকে আমরা নাট্য থেকে আনন্দ পাই, বিনোদন পাই, আরেক দিক দিয়ে আমরা শিক্ষা পাই, আরেক দিক দিয়ে আমরা লোকবৃত্ত অর্থাৎ সামাজিক যা কিছু ঘটনা, যা কিছু নিয়ম, সেগুলো আমরা শিখতে পারি। এইটাই প্রধানত হলো নাট্য রচনা এবং চর্চার কারণ। তো আজকে এই পর্যন্ত বললাম। কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে, কারণ আজকের ব্যাপারটা একটু অন্য ধরনের, তো যদি কিছু জিজ্ঞাসা থাকে বা কিছু যোগ করা থাকে, তাহলে এখন বললে ভালো হয়, এখন সময় আছে হাতে।